কিছুটা রিভিউ করা যাক যে টাইট্রেশন কার্ভ নিয়ে আমরা কি শিখেছিলাম, আর সেখান থেকে দেখব যে নতুন আমরা কি শিখতে পারি। তো ঝটপট কয়েকটা এঁকে নিচ্ছি, খুব ভালো করে আঁকবো না। তো দুটো বক্স নিলাম। তো এক্স অক্ষে থাকবে আমাদের শক্তিশালী ক্ষারের পরিমাণ, আর এক্ষেত্রে ধরুন আমরা নিচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড। তো আমরা আস্তে আস্তে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পরিমাণ বাড়াবো, মানে এটাই হচ্ছে আমাদের টাইট্রেটর বা বলতে পারেন টাইট্র্যান্ট বা রিএজেন্ট। যাই হোক, এই অক্ষরটা হচ্ছে আমাদের পিএইচ এর, এটাও পিএইচ, আর এখানে এটা পিএইচ 7, এদিকেও তাই। তো প্রথম চিত্রে আমরা যে কোনো একটা অজানা অ্যাসিড নিচ্ছি। তো এক্ষেত্রে ধীরে ধীরে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কার্ভটা এভাবে যেতে থাকবে, ক্ষার বাড়ছে, পিএইচও তাই বাড়ছে, এবং তারপর আরেকটু খাড়াভাবে উঠবে, তারপর সমান হয়ে গিয়ে অনেক বেশি পিএইচে পৌঁছবে। আবার দ্বিতীয় চিত্রে দেখুন, ধরুন এখানে আরেকটা অ্যাসিড আছে, এটা শুরু করছি এখান থেকে, এটা যেতে যেতে এভাবে খাড়াভাবে উঠে যাবে, তারপর এক্স অক্ষের সমান্তরালে চলে যাবে আবার। তো প্রথম প্রশ্নটাতে আমি জানতে চাচ্ছি যে যদি দুটোর কার্ভ আপনি দেখেন, আপনার কি মনে হয় কোনটা শক্তিশালী অ্যাসিডের আর কোনটা দুর্বল অ্যাসিডের? তো আমরা যদি সাম্যবিন্দু বা ইকুইভ্যালেন্স পয়েন্টগুলো দেখার চেষ্টা করি, আমরা জানি যে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে আসলে কার্ভের সবচেয়ে খাড়া পয়েন্টটা, যেমন এটাতে এটা এখানে আর এটাতে ঠিক এখানে। মনে রাখবেন ইকুইভ্যালেন্স পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে হাইড্রক্সাইড আয়ন, যেটা শক্তিশালী ক্ষার থেকে আসে, তা সবগুলো হাইড্রোজেন আয়নকে প্রশমিত করে ফেলে। তো ঠিক আছে, তাহলে এটা আপনার ইকুইভ্যালেন্স পয়েন্ট এটাতে। এখন এটাতে ইকুইভ্যালেন্স পয়েন্টের সবগুলো হাইড্রোজেন আয়ন প্রশমিত হয়েছে, এবং তাই এটাতে আমাদের দ্রবণের পিএইচ হবে 7। তার মানে দ্রবণটা আসলে পুরোপুরি নিরপেক্ষ দ্রবণে পরিণত হয়েছে। তাই এখন আমরা বলতে পারি এটা শক্তিশালী অ্যাসিড। তাই লিখছি, অন্য একটা রং নিচ্ছি, এটা একটা শক্তিশালী বা স্ট্রং অ্যাসিড। কিন্তু আমরা বুঝলাম কি করে এটা শক্তিশালী অ্যাসিড? কারণ একটা শক্তিশালী ক্ষার তাকে সম্পূর্ণভাবে প্রশমিত করেছে, এবং ইকুইভ্যালেন্স পয়েন্টে এমন কিছুই বাকি নেই যা ক্ষারীয় ধর্ম প্রকাশ করছে। আর আপনার দ্রবণে রয়ে যাওয়া শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা থাকতে পারে, কিন্তু সেটার কোনো ক্ষার ধর্ম থাকে না। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে দেয় হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। আমরা জানি যে এটা সাম্যাবস্থায় যায় না, কারণ শক্তিশালী অ্যাসিড হওয়ায় জলীয় দ্রবণে সেটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। তো তাহলে এটা পুরোটাই শেষ হয়ে যাবে ইকুইভ্যালেন্স পয়েন্টে এসে, এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তখন যা থাকবে তা হলো এই ক্লোরাইড, মানে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাই ভাবতে পারেন যে পিএইচ বেড়ে যাবে, কিন্তু সেটা বাড়বে না, কারণ শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলতে গেলে মোটামুটি একটা নিরপেক্ষ অণু, এর আসলে কোনো ক্ষারীয় ধর্ম থাকে না। যদি সেটা থাকতো তখন বিক্রিয়াটা বাদিকে গিয়ে সাম্যাবস্থায় চলে যেত, কিন্তু সেরকম কিন্তু হয় না। যেমন আপনি পানিতে যদি বেশ কিছু ক্লোরাইড আয়ন ছেড়ে দেন, সেটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে না, অর্থাৎ এর কোনো ক্ষারীয় ধর্মই নেই। যখন সব হাইড্রোজেন আয়ন প্রশমিত হয়ে যায় তখন পিএইচ হবে 7। আর যখন ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচ 7 পাবেন, তার মানে এটা শক্তিশালী অ্যাসিড। এখন এই পাশে ইকুইভ্যালেন্স পয়েন্টটা পিএইচ 7-এর ওপরে, বেশ ওপরে আছে, পিএইচটা এখানে, ধরুন এটা পিএইচ 9। তার মানে সবটুকু অ্যাসিড প্রশমিত করে ফেলার পরেও একটা ক্ষারীয় দ্রবণ কিন্তু পাওয়া যাচ্ছে। মানে তখনই পাওয়া যাচ্ছে যখন আমরা আর কোনো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি না। তাহলে এটা আসলো কোত্থেকে? এটা হতে পারে একটা দুর্বল অ্যাসিড, কারণ দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় দেখা যায় যে, যেমন এইচে একটা দুর্বল অ্যাসিড, যেটা সাম্যাবস্থায় থাকবে এ মাইনাস, মানে তার অনুবন্ধী ক্ষার এবং হাইড্রোজেন আয়নের সাথে। টাইট্রেশন যত এগিয়ে যাবে এটা আর এটা ততই কমে যাবে, আর তার সাথে এই ক্ষারটার ঘনমাত্রা কিন্তু বাড়বে। আপনার দেয়া হাইড্রক্সাইডটা হাইড্রোজেনকে প্রশমিত করবে, বিক্রিয়ার সাম্যাবস্থা তাই আরও ডানে সরে যাবে, আরও HA খরচ হবে লা-শাতেলের নীতি অনুযায়ী হারিয়ে যাওয়া হাইড্রোজেনগুলোর যোগান দেবার জন্য। যখন সব HA H+ পরিণত হবে এবং শেষ হাইড্রোজেন আয়নটা প্রশমিত হয়ে যাবে, তার মানে হলো অনুবন্ধী ক্ষারটা তখনও দ্রবণে থাকবে, এবং অনুবন্ধী ক্ষার যদি দুর্বল অ্যাসিডের হয় তাহলে তা নিজেও একটা দুর্বল ক্ষার, মানে এর ক্ষারীয় ধর্ম থাকে, যদিও এটা নিরপেক্ষ, নিউট্রাল, মানে পিএইচের ওপর এটার কোনো প্রভাব নেই। আর এটা দুর্বল ক্ষার, পিএইচের ওপর এর প্রভাব আছে। তো ইকুইভ্যালেন্স পয়েন্টে ফুরিয়ে যাবে এটা আর এটা, কিন্তু এটা কিন্তু থাকবে। আসলে HA যত মোল আপনি নেবেন
তত মোলই থাকবে এটা। ধরুন শুরুর সময়ে এটার ঘনমাত্রা ছিল এ মোল আর এটার বি মোল, মানে শুরুতে সাম্যাবস্থায় ঘনমাত্রা, আর যখন ইকুইভ্যালেন্স পয়েন্টে আপনি পৌঁছলেন তখন এ 0 মোল আর এটা থাকবে বি প্লাস এ মোল, মানে এইচ এ এর প্রত্যেকটা মোল এ মাইনাসে পরিণত হয়েছিল, আর আগেই বি মোল এ মাইনাস ছিল দ্রবণে। তো এ কারণেই ইকুইভ্যালেন্স পয়েন্টটা এসেছে এরকম একটা জায়গায়, কিছুটা ক্ষারীয় জায়গায়, অর্থাৎ পিএইচটা 7 এর কিছুটা উপরে থাকবে। তো আসলে এখন দেখবো যে এটা থেকে আরও কোনো জরুরি বিষয় আমরা পেতে পারি কিনা। তো লিখে রাখি এটা একটা দুর্বল বা উইক অ্যাসিড। তো এবারে আচ্ছা এগুলো আগে মুছে নেই, অনেক হিজিবিজি হয়ে গেছে, তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো আপনারা বুঝেই গেছেন। তো আমরা যত বেশি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করতে থাকবো হাইড্রক্সাইডের ঘনমাত্রা ততই বাড়তে থাকবে। কিন্তু আমরা জানি, ধরুন আচ্ছা আমি লিখছি এখানে OH মাইনাস এর ঘনমাত্রা বাড়বে, আসলে আমরা যোগ করছি সোডিয়াম হাইড্রক্সাইড, কিন্তু সোডিয়ামটা কেবল হাইড্রক্সাইডটাকে বহন করছে মাত্র, মানে জলীয় দ্রবণে নিয়ে আসছে, কিন্তু সোডিয়ামটা আসলে টাইট্রেশনে কোনো প্রভাব ফেলছে না। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি, ফিরে আসি আমাদের মূল আলোচনায়। তো হাইড্রক্সাইড যোগ করতে করতে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টে পৌঁছাবো, যেখানে পৌঁছে সবটুকু দুর্বল অ্যাসিডকেই প্রশমিত করে ফেলতে পারবো। চলুন এদিকটায় কিছু ঘনমাত্রা উল্লেখ করা যাক। ধরুন সবচেয়ে বামে এই পয়েন্টটা হচ্ছে মানে টাইট্রেশন শুরু করার আগে, অর্থাৎ শুরুতেই আমাদের দুর্বল অ্যাসিড HA এর ঘনমাত্রা ছিল মনে করি এ, আর ধরুন সেটার অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা ছিল, মনে রাখবেন এটা কিন্তু সাম্যাবস্থায় আছে, এটা কিন্তু সাম্যাবস্থায় আছে, এটা মনে রাখতে হবে। তো ধরুন এটা ছিল বি। এখন এই পয়েন্টে সবটুকু অ্যাসিডই, ও আচ্ছা বিক্রিয়াটা লেখা থাকলে ভালো হতো, তো আমি লিখে দিচ্ছি। তো অ্যাসিডের জলীয় দ্রবণ সাম্যাবস্থায় আছে H প্লাস আর A মাইনাসের সাথে, সবই জলীয় দ্রবণে আছে। এখন এই পয়েন্টে মানে শুরুতে এই সাম্যাবস্থা থাকবে, তারপর H প্লাস কমতে থাকবে, বিক্রিয়া ডান দিকে আরও সরে যাবে, আরও HA খরচ হবে, আরও A মাইনাস তৈরি হতে থাকবে। তো একটা সময় যখন এই ইকুইভ্যালেন্স পয়েন্ট আসবে, এখন আমাদের হাইড্রোজেন ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা, এটা সবুজ রঙে লিখছি, তো অ্যাসিডের ঘনমাত্রা তখন হবে 0, অথবা এতই কম হবে যে সেটা বলা যায় যে শূন্যের কাছাকাছি, এটা শূন্যের কাছাকাছি ধরে নেওয়া যায়। তাহলে তাহলে এখন অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রাটা কেমন হবে, এটা ম্যাজেন্টা রঙে লিখছি। তো অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা ইকুইভ্যালেন্স পয়েন্ট হবে, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, মনে হয় বোঝাই যাচ্ছে। তো দেখুন এটার প্রত্যেক মোলই সম্মুখ বিক্রিয়া যাবে এবং এটার 1 মোল এবং এটার 1 মোল তৈরি করবে। এই H প্লাস প্রশমিত হবে আমাদের টাইট্রেটর বা রিএজেন্ট দ্বারা, এবং শেষে থাকবে A মাইনাসের 1 মোল। তাহলে অ্যাসিড যখন A মোল থেকে 0 হবে, তখন অনুবন্ধী ক্ষারটা বি মোল থেকে আসবে B প্লাস A মোল ঘনমাত্রায়। ব্যাপারটা কিন্তু বেশ মজার, আশা করি বুঝতে পারছেন। এখন এটা দিয়ে আমরা কি করব? আমরা কোনোভাবে কার্ভটা থেকে একটা পয়েন্ট বের করতে পারবো, যে পয়েন্টটাতে সমান পরিমাণ ঘনমাত্রার অ্যাসিড এবং ক্ষার থাকবে, আর যদি সেটা করা যায় সেটা একটা কাজের কাজ হতে পারে। তো চলুন দেখা যাক। আর আমরা হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণটা একবার দেখি, নামটার উচ্চারণ নিয়ে আমি অবশ্য সবসময় কনফিউশনে থাকি। তো হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা আমাদের বলছে যে, আচ্ছা আমি লিখছি, কোথায় লেখা যায়, আচ্ছা এখানে লিখি, আচ্ছা এখানেই লিখছি। তো আমাদের পিএইচ, ও আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য প্রযোজ্য, কারণ শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের জন্য কোনো সাম্যাবস্থা কিন্তু পাওয়া যাবে না। তো এটা শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য, যেমন আমি এটা এখন লিখতে যাচ্ছি হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টের জন্য, ব্যাপারটা একটু পরেই বলছি। তো এই দুর্বল অ্যাসিডটা টাইট্রেশনের জন্য, টাইট্রেশনটা শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যা দিয়েই করুন না কেন, যাকে টাইট্রেট করছেন সেটা দুর্বল হলেই চলবে। তো এটা আমাদের বলছে পিএইচ সমান হচ্ছে পিকেএ, পিএইচ সমান হচ্ছে পিকেএ, মানে অ্যাসিডের সাম্য ধ্রুবকের ঋণাত্মক লগ প্লাস অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা ভাগ দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা। এবং কয়েকটা ভিডিও আগে আমরা এটা প্রমাণও করেছিলাম, খুব সহজেই করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, খুব কঠিন কিছু না। তো যাই হোক, এই সমীকরণটায় মজার ব্যাপার হচ্ছে যে যখন এই দুটোর ঘনমাত্রা মানে অনুবন্ধী ক্ষারটার ঘনমাত্রা আর তার দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা সমান হয়ে যায়, তখন এই অনুপাতটা হয় 1। তার মানে
লগ 1 মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 0, মানে 1কে 10 টু দ্য পাওয়ার 0 ধরলে মানে লগ বেস 10 আসবে 0। তো এটা বেশ মজার দেখা যাচ্ছে, মানে যখন আপনার নেয়া অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা আর অ্যাসিডের ঘনমাত্রা সমান হচ্ছে, তখন এটার মান 0 হয়ে যাচ্ছে, আর তখন আপনার পিএইচ হচ্ছে pKa এর সমান। আর আমরা সেই পয়েন্টটা গ্রাফে খুঁজেও বের করতে পারি, মানে যে পয়েন্টে অ্যাসিড আর অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা সমান সেই পয়েন্টটা, এবং ওই পয়েন্টে পিএইচটা কত ইচ্ছা করলে সেটা আমরা বের করতে পারি। আর ওই একই পয়েন্টে পিএইচই হচ্ছে pKa। তাহলে দেখুন, আমরা হয়তো জানি না যে আমরা কোন অ্যাসিড নিয়ে কাজ করছি, কিন্তু দেখুন আমরা সেটার pKa বের করতে পারছি। তখন pKa এর মান দেখেই আমরা বলে দিতে পারবো সেটা কোন অ্যাসিড। ব্যাপারটা কিন্তু আসলেই বেশ মজার। তো আমরা কিভাবে সেটা করতে পারি? কোন পয়েন্টে দুটো ঘনমাত্রা সমান হবে? দেখুন, এই বরাবর এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে এ পর্যন্তই দুর্বল অ্যাসিডের ঘনমাত্রার অস্তিত্ব থাকতে পারে। তো আপনি এর অর্ধেক পর্যন্ত আসুন, আর এটাকেই বলা হয় হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট লিখছি এখানে। আর এই পয়েন্টটাতেই ঘনমাত্রা দুটো মোটামুটিভাবে সমান। মোটামুটিভাবে বললাম কারণ ধরুন এই পয়েন্টে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা a/2, এখানে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা a/2 এবং ক্ষারের ঘনমাত্রা এই পয়েন্টে দেখুন b দিয়ে আমরা শুরু করেছিলাম এবং a খরচ হয়ে a/2 হয়েছে, মানে b এর সাথে আরও a/2 যোগ হবে। আর তারপরও এখানে ক্ষার একটু হলেও বেশি থাকবে, কারণ শুরুতেই কিছু পরিমাণ ক্ষার ছিল, কিন্তু তারপর এই পয়েন্টটাতে ঘনমাত্রা সমান আমরা বলতে পারছি এজন্য যে এটার ঘনমাত্রা আসলে খুবই খুবই কম, বেশিরভাগ অ্যাসিডের জন্যই। তো যখন টাইট্রেশন শুরু করছেন এই পয়েন্টে পৌঁছতে খুব বেশি সময় লাগে না, বরং এটা আসলে পরীক্ষার একটা ভুলের মতো, যেটা আসলে ঠিক ধরা পড়ে না। আপনারা হয়তো বিশ্বাস করছেন না, তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের। জানেন নিশ্চয়ই যে অ্যাসিডের সাম্যধ্রুবক মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা গুণ অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা ভাগ দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা। তো চলুন এটা অ্যামোনিয়ামের জন্য বের করি। অ্যামোনিয়ামের জন্য pKa হচ্ছে 9.25, তার মানে অ্যামোনিয়ামের Ka হচ্ছে 10 টু দ্য পাওয়ার -9.25, মানে দুপাশে অ্যান্টিলগ নিলাম। তো এটা আসলে কত আসে দেখা যাক। 10 টু দ্য -9.25 ক্যালকুলেটর আমাদের বলছে যে এটার উত্তর হচ্ছে 5.6 ইন্টু 10 টু দ্য -10। লিখে নিচ্ছি তাহলে, এটা ধরা যায় 5 ইন্টু 10 টু দ্য -10 মোটামুটি। তো আপনি যদি এটার যে কোনো একটা ঘনমাত্রা নেন, মানে যে কোনো ঘনমাত্রা দুর্বল অ্যাসিড, তখন সাম্যাবস্থায় আপনি পাচ্ছেন দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা, সাম্যাবস্থায় পাচ্ছেন দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা HA গুণ সাম্যধ্রুবক সমান হবে হাইড্রোজেনের ঘনমাত্রা গুণ আপনার অনুবন্ধী ক্ষার। তো শুরুতে যদি হাইড্রোজেন আয়ন আর অনুবন্ধী ক্ষারের কোনো ঘনমাত্রা না থাকে, এর প্রত্যেক মোল বিয়োজিত হয়ে এর 1 মোল এবং এর 1 মোল তৈরি করবে। তো এই দুটো হবে সমান, তাই H প্লাসটাও A- ধরতে পারেন। তাহলে আমরা গুণফলটা লিখতে পারি A- স্কোয়ার। A- স্কোয়ারও আমরা বলতে পারি। তাহলে আমি অন্য রং নিচ্ছি, এটাও A-, দুটোই একই, তার মানে এটা সমান হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা গুণ আমাদের সাম্যধ্রুবক। তো শুরুতে অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা আসছে, আর আমি আসলে এটা একটা ওভারঅল ধারণা দিচ্ছি মাত্র, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে শুরুতে অনুবন্ধী ক্ষারটার ঘনমাত্রা দুর্বল অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা চাইতে খুবই কম। তো এটা সমান হচ্ছে স্কোয়ার রুট ভেতরে দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা গুণ স্কোয়ার রুট Ka, যেটা আসলে 5 ইন্টু 10 টু দ্য -10, তো স্কোয়ার রুট করে আসবে ধরুন 2 পয়েন্ট সামথিং গুণ 10 টু দ্য -5। তো দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা যাই থাকুক না কেন, আপনি তার স্কোয়ার রুট নিচ্ছেন এবং 10 টু দ্য -5 মানে -5 পাওয়ার দিয়ে গুণ করছেন, আর তারপর সেটা অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা সমান হচ্ছে। তাই এটার চেয়ে অনেক ছোট, আর এই দুটো এটার চাইতে অনেক ছোট, তা বেশিরভাগ দুর্বল অ্যাসিডের জন্যই প্রযোজ্য। আর এ কারণেই আপনি এখানে অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা যেটা শুরুতে ছিল সেটা না ধরলেও সমস্যা নেই। তাহলে এই পয়েন্টটা আপনার হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। আপনি মোটামুটি ধরে নিতে পারবেন যে এই পয়েন্টে দুটো ঘনমাত্রা প্রায় সমান, এবং তারপর
হেন্ডারসন হ্যাসেলবাল্ক সমীকরণ দিয়ে আমাদের এখানে এইটুকুর মান হয়ে যাবে 1 আর log 1 হচ্ছে 0 এবং pKa হবে pH এর সমান আর তখন সেই pHটা দেখেই আপনি বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে সাম্য ধ্রুবকের ঋণাত্মক log মানে সেটা হচ্ছে অ্যাসিডটার pKa ব্যাপারটা কিন্তু আসলেই বেশ মজার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরের ভিডিওতে আবার দেখা হবে